সংবাদ শিরোনাম আয়োজিত যা দেখছি তাই বলছি। চোখ রাখুন, সাথে থাকুন। পাওয়ার্ড বাই মিসবা এগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। রাতে এমনিতেই ঘুম উড়েছে, চোখটা একটু বুজে আসলেই মনে হচ্ছে এদিক থেকে ওদিক থেকে চারিদিক থেকে একের পর এক ডিম উড়ে আসছে। তন্দ্রাটা চলে যায়, ফের ঘুমোবার চেষ্টা, এপাশ ওপাশ। সবে আবার চোখটা একটু বুঝেছে, আবার দেখা যাচ্ছে চারিদিক থেকে ইটের টুকরো, স্টোন চিপের টুকরো, কেউ ছুঁড়ছে চটি। ঘুম ভেঙে উঠে বসতেই দেখা গেল বিছানার পাশে এক মহিলা দাঁড়িয়ে আছে, পায়ে হাওয়ায় চটি। না, এটা তো যিনি স্বপ্ন দেখছিলেন তার পিসিমা। মতিভ্রম হলো বোধ হয়। এইভাবেই ফের একবার ঘুমোনোর চেষ্টা। দেখতে দেখতেই গাছে পাখির ডাক শোনা যাচ্ছে, ভোরের আলো ফুটল বোধ করি। এইভাবে, ঠিক এইভাবেই সেই 30শে মের পর থেকে বিচিত্র রজনী অতিবাহিত করছেন যুবরাজ। পারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে ডিমাক্রান্ত হওয়ার পর এইভাবেই রাত কাটাচ্ছেন বোধহয়। একের পর এক মানসিক আঘাত একটা দিক থেকে এলেও না হয় সামাল দেওয়া যেত। দলের হেরে যাওয়া, ওই দিন দুপুরে 12টার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ভেবেছিলেন, কোথা থেকে যেন কী সব হয়ে গেল। বঙ্গবাসী যে এমন কাণ্ডটি করবে বুঝতেই পারেননি তিনি। কোথায় ভেবেছিলেন ডায়মন্ড হারবার মডেল গড়ে তুলবেন গোটা বাংলা জুড়ে, অন্যান্য দল ভাঙিয়ে আরও লোকজনকে এনে নিজের দলের বেনজলদের হাত আরও শক্তিশালী করে তুলবেন। একের পর এক এলাকা থেকে বিরোধীদের মুক্ত করে নিজেদের দখলে নেবেন, তারপর টাকা নিয়ে হরিল লুট করবে তার দলের নেতা আর মন্ত্রীগুলো। তা না, দলের আসন সংখ্যা একেবারে 80তে নামিয়ে দিল। ধর্ম বলেও তো একটা কথা আছে নাকি, এই ভাণ্ডার সেই ভাণ্ডার, অমুক সাথী তমুক সাথী, ওখানে ভাতা এখানে ভাতা, দুর্গাপুজোর অনুদান, ঈদের বেলায় কাঁচকলা, বড়দিনের লাইট, গুরু নানকের জন্মদিনে সত শ্রী অকাল জি, সব কেমন যেন একটা তালগোল হয়ে গেল। আর তাই জন্যই ওই পুরো নোটিশটা চলে এলো। তার আগে বাড়ি থেকে ওই বড় মেশিনটা নিয়ে চলে গেল, কার ব্যাগে কি আছে বেশ ক্যামেরায় বসে দেখা যেত। তার অফিসের লোকজন সেখান থেকেই খবর পাঠাতেন ইন্টারকমে। ওই যে হাউস ক্যানারটা নিয়ে চলে গেল পুলিশ। কত পুলিশ বাড়ির সামনে ঘুরঘুর করতো এই সেদিনও। তাদের ভয় একটা মাছি পর্যন্ত বাড়িতে ঢোকার সাহস পেত না। রাস্তায় বের হলে কত গাড়ির কনভয়, কত ক্যামেরাওয়ালা লোকজন পিছন পিছন ছুটে ছুটে যেত। সব যেন উধাও হতে থাকলো একে একে। তার উপর আবার পুরো নোটিশ, তৃণমূলেরই পুরো বোর্ড তাকে নোটিশ পাঠিয়ে দিল। এ আবার কি কথা? একটু মান সম্মান বলেও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? সব ওই পদ্মের উপস্থিতিতে ভুলে গিয়েছে জানেন। বলে কিনা বাড়িতে নাকি বেআইনি নির্মাণ রয়েছে, আবার বাড়িটার তার নামে না কোম্পানির নামে, এত কিছু জানাতে হবে পুরসভাকে। রাগ হওয়াটা তো স্বাভাবিক, তাই না সেদিন সাংবাদিকদের বলে ফেললেন পুরসভা থেকে গিয়ে জেনে আসুন কোন জায়গাটা বেআইনি, সেটার খোঁজ নিয়ে আসতে, তারপরে কথা বলবেন, তিনি উত্তর দেবেন। সেই রেশ কাটতে না কাটতেই আবার সই কাণ্ড, যে কাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণা হওয়ার পর। বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। সেই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান, কিন্তু বিধানসভায়
এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13 ও 14ই মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে 19শে মে ফের কালীঘাটের বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন, কেউ আবার ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গড় হাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনা পত্র। আর এখানেই গড়মিলের শুরু। দুই জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় জালিয়াতির সন্দেহ হয় সচিবের। তিনি থানায় এফআইআর করেন। এই সই জাল কাণ্ডে সেই তদন্তভার রাজ্য সরকার তুলে দেয় সিআইডির হাতে। তৃণমূল বিধায়ক হিসেবে ওই চিঠিতে মেয়র ফিরহাদ হাকিমেরও সই ছিল। কখন কিভাবে সই করা হয়েছিল সেই বিষয় ফিরহাদকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এছাড়া তৃণমূলের আরও কয়েকজন বিধায়কের বাড়িতেও হানা দেয় সিআইডি। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চৌরঙ্গের বিধায়ক নয়না দাস বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও সিআইডি যায়। তাদের বক্তব্য শোনা হয়, একই সঙ্গে ভিডিওগ্রাফিও করা হয়। এই সই জাল কাণ্ডে নাম জড়ায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিআইডি, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। চিঠি পাঠিয়ে 15 দিন সময়ও চান। আর এরপরেই গত বুধবার সিআইডি নোটিশ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিআইডি যাতে এই তদন্তে তাকে গ্রেফতার না করে সেই রক্ষা কবচে আবেদন জানানো হয়। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন আদালতে, কিন্তু দ্রুত শুনানির সেই আবেদন আদালত খারিজ করে দেয় বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। এদিকে হাজিরা না দেওয়ার পরই সিআইডির তরফে ফের নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর আবার নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও নোটিশ ধরিয়েছে তাকে দ্রুত গ্রেফতার করা হতে পারে এমন একটা আশঙ্কায় আদালতের কাছে আগেই রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন, কিন্তু দ্রুত শুনানির সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। আদালতে আবার বৃহস্পতিবার তৃণমূলের 3 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, হাওড়া মধ্যর বিধায়ক অরূপ রায় এবং মহেশতলার বিধায়ক শুভাশিস। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যথেষ্টই অস্বস্তিতে আছেন তার নতুন করে বলে দেওয়ার কিছু নেই। কোথায় এই সপ্তাহে দিল্লিতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল, স্টালিন, অখিলেশ যাদবদের সঙ্গে কথা বলে সর্বভারতীয় যে ইন্ডিয়া জোটটা আছে সেখানে একটা বড় জোট না হলেও একটা ঘোট পাকানোর পরিকল্পনা ছিল। সেই সব পরিকল্পনায় জল ঢেলে দিল ঋতব্রত আর সন্দীপন। লোকসভাতেও নাকি আবার ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তিনি দল ছেড়ে সাংসদদের ভাঙিয়ে নেওয়ার কথা ভেবেছেন। রাজ্যসভাতেও সুখেন্দু শেখর রায়
তিনিও নাকি এইরকমই একটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত কি হতে চলেছে তার জন্য অবশ্যই আমাদের সকলকে অপেক্ষা করে থাকতে হবে। আমরা অবশ্যই তার আপডেট খবরাখবর আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট গোবিন্দপুর দাঁতপুর হুগলি ও কলেজ মোড় ধনিয়াখালী হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।